আসসালামু আলাইকুম দর্শক, আমি এর আগেও কয়েকটা আলোচনা আপনাদেরকে বলেছি, এবারও বলছি এবং এটা দিবালোকের মতো স্পষ্ট যে বাংলাদেশের জামাতে ইসলামীকে নাকানি চুবানি খাওয়ানো এবং বিএনপিকে ক্ষমতার পরিপূর্ণভাবে ক্ষমতায় নেয়ার পেছনে বাংলাদেশে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোটের একটা বড় অবদান আছে। এখন কেউ কেউ বলতে পারেন যে সংখ্যালঘুরা কি বিএনপিকে এমনিতে ভোট দেয় না, এটা আওয়ামী লীগকে টানছেন কেন? না, সংখ্যালঘুরা বড় অংশ কেউ কেউ এখন কোথাও কোথাও বিএনপি করেন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকে আওয়ামী লীগের ভোটে। তারা সেই মানসিকতা ঐতিহ্যগত ভাবে সেদিকে ভিড়ে আছেন। ফলে কেন্দ্রে যে এসব আওয়ামী লীগের মানুষজন গেছে এবং কেন্দ্রে গিয়ে তারা ভোট দিয়েছে, তারা যখন দেখছে সংখ্যালঘুরা যে আওয়ামী লীগের মানুষজন ধানের শীষে ভোট দিচ্ছে এবং আর বিকল্প কিছু নাই, অল্টারনেটিভ কিছু নেই, কোনো স্বতন্ত্র প্রার্থী না, না জাতীয় পার্টি, না অন্য কেউ, যে একমাত্রই অবলম্বন বিএনপিকে ক্ষমতায় আনতে পারলে তুলনামূলক যদি একটু কমফোর্টেবল জোন পাওয়া যায় বা ব্রিদিং স্পেস পাওয়া যায়। এবং তারই বোধহয় প্রমাণ পাওয়া গেছে, সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কিছু কিছু অফিস খোলা হয়েছে। এগুলো অনানুষ্ঠানিকভাবে কোথাও বিএনপির লোকজন খুলে দিয়েছেন, কোথাও আওয়ামী লীগের লোকজন নিজেরা গিয়ে খুলেছে, কোথাও খুলে তারা আবার চম্পট দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমার কাছে মূল আলোচনা যেটা, আমরা এই ডক্টর ইউনূস সরকারের সময় এই ডেঞ্জারাস কালো অন্ধকার যুগে আমরা সবসময় বলে এসেছি এবং আমরা যারা শো করি, আমরা যারা ইউটিউবে কথা বলি, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি, আমরা ডক্টর ইউনূস সরকারের সেই সিদ্ধান্তটা আমরা মানিনি, যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কোনো সুখকর সিদ্ধান্ত না, যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমাদের এই কথা বলার পেছনে গলার জোর সবচেয়ে বেশি ছিল বিএনপি, কারণ বিএনপি যে কোনো প্যাচের মধ্যে দিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধকে অভিনন্দন জানালো। তারা আগে পরে সবসময় বলে এসছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের আমরা পক্ষপাতী না। ক্ষমতায় আসার পর বাংলাদেশের ভেতরে অনেক টাইপের খেলাধুলা চলছে বিএনপি ক্ষমতায় আসার পর। দেখেন, এই সরকারের ক্যারেক্টারের দিকে যদি আপনারা তাকান, এই সরকারের ক্যারেক্টার খুব স্পষ্ট। এখানে তারেক রহমান নিজে আছেন, তিনি মধ্যমপন্থী ডানপন্থী একজন মানুষ। তার আশেপাশে এখনো বাম মানুষজন আছে যারা একসময় বাম রাজনীতি করতো, এখন বিএনপি করে। তার আশেপাশে এখনো মুক্তিযোদ্ধা আছেন যারা মুক্তিযুদ্ধ করতেন, একসময় আওয়ামী লীগ করতো, এখন বিএনপি রাজনীতি করে। তার আশেপাশে স্বাধীনতা যুদ্ধে যারা বিতর্কিত ভূমিকা রেখেছেন তাদেরও কেউ কেউ আছেন, অথবা তারেক রহমানের আশেপাশে এমন লোক এখনো আছেন যারা স্বাধীনতা বিরোধী শক্তি দ্বারা অনুপ্রাণিত বা তাদের দ্বারা মোটিভেটেড লোক। আমরা এই কথা অনেক সময় শুনেছি যে গুপ্ত বিএনপির মধ্যে, ইলেকশন আগে বিএনপি সবসময় বলেছে গুপ্ত তাদের মধ্যেও ঢুকে আছে। সেই গুপ্তরা কি হঠাৎ করে ক্ষমতায় বিএনপি যাওয়ার সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেছে? না, উধাও হয়নি। ফলে এখানে একটি সঠিক রাজনৈতিক বলয় তৈরি হওয়ার জন্য বাংলাদেশে বাস্তবতা আওয়ামী লীগ বিএনপি দুই দলই থাকবে, জামাতও ভ্যানিশ হন না, কিন্তু তাদের সবার জন্য উন্মুক্ত রাজনীতির পরিবেশ রাখতে হবে। সেইটা করতে গেলে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এই সরকারে তুলতে হবে, আনঅফিসিয়ালি না, ঘোষণা দিয়ে তুলতে হবে। এই জায়গাটায় এই সরকারকে বাধাগ্রস্ত করার অনেক শক্তি এখনো মাঠে বলবৎ আছে। তারা এখন মিনমিন করে বলে, আগামী কয়েকদিন পরে তারা যখন দেখবে যে তারেক রহমান কোনো দ্বিধাদ্বন্দ্বে আছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার ক্ষেত্রে বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা না করার পক্ষে তারেক রহমান যদি কোনো দ্বিধান্বিত অবস্থায় থাকেন, তাহলে সেই সুযোগটা নেবে সেই স্বার্থান্বেষী মহল। তারা আবার তখন ওইসব ধরে বিএনপির উপরে তারা চড়াও হবে। তারা এর মধ্যে বলে এসছে, কারণ বাংলাদেশকে তারা ডিভাইডেড রাখতে চায়। এই ডিভাইডেড রাখতে গিয়ে সে এবারের ভোটটা তারা ডিভাইডেড করেছে। আগামীতেও যদি ভোট এরকম ডিভাইডেড হয়, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি দুর্বল হবে। বিএনপির উপরে এর মূল্য দিতে হতে পারে, বিএনপি তার নিজের জন্য এটা মূল্য দিতে করতে পারে, এটা নিয়ে কোনো বিকল্প কোনো জায়গা নেই। ফলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, সেটা কি ডক্টর ইউনূস সরকার যেরকম ছিল সেরকম থাকবে? এই সিদ্ধান্ত নিতে হলে বিএনপি বা তারেক রহমানকে আরো বড় কিছু সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে বিচারের প্রক্রিয়া কি হবে? অবশ্যই বিচারের প্রক্রিয়া বলবৎ রাখতে হবে। আওয়ামী লীগকে বিচারের বাইরে বিনা চ্যালেঞ্জে কেউ ছেড়ে দেখ এ কথা বলছে না, কারণ আওয়ামী লীগের মধ্যেও অসংখ্য অপরাধী ছিল। 2 বছর গেছে বলি তারা সব অপরাধীদের ঊর্ধ্বে চলে গেছেন, সেটি বলার কোনো জো নেই। ফলে
আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া কি হবে, এই ট্রাইব্যুনাল কার্যক্রম যেভাবে চলছিল সেই কার্যক্রম চলবে নাকি অন্য প্রক্রিয়ায় চলবে, আওয়ামী লীগের যারা বিনা বিচারে জেলে আছেন সেই বিনা বিচারে জেলে থাকা মানুষগুলোর অবস্থা কি হবে, সেই সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে। এবং তাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা ডক্টর ইউনূসের নেওয়াটা তিনি বলবৎ রাখবেন কি রাখবেন না। আমি আপনাদেরকে সরাসরি এই অবস্থানটার কথা বলতে চাই যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আওয়ামী লীগ আবার পূর্বের রূপে রাস্তাঘাটে হই করে আওয়ামী লীগের মিছিল হচ্ছে, এইটা কোনো স্বাভাবিক সভ্য সমাজে প্রবৃত্তি হতে পারে না। কারণ আওয়ামী লীগের সেই ক্ষেত্রে অপরাধীরা সবাই আবার ঢুকবে। বাংলাদেশে কালের বিবর্তনে এটাই হয় যে ওই অসভ্য বা দুর্নীতি পরায়ণ ক্ষমতালোভী অংশটা আস্তে আস্তে এক সময় তারা আবার প্রভাবশালী হয়ে ওঠে। ফলে আওয়ামী লীগকে নিয়ে যদি সুস্থ ধারা রাজনীতি করতে হয় তাহলে তার বিচার প্রক্রিয়া ঠিক রেখে তাকে আনতে হবে। এক্ষেত্রে বিএনপি যদি আওয়ামী লীগের ক্ষতি চায় পুরোপুরি তাহলে সে বিচারের বাইরে তুলে দিতে পারে। অর্থাৎ সার্বিক দিক মিলিয়ে খুব দ্রুততম সময়ে তারেক রহমান কোন সিদ্ধান্ত নিতে পারলেন কি পারলেন না, এটাই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে মুখ ফিরিয়ে নিল বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে অনেক নাটক আমরা দেখছি, কিন্তু এমন দৃশ্য যেখানে একটি দল সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে অথচ একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করছে, যে অঙ্গীকার করেই ক্ষমতার আসনে চেপে বসেছে, ক্ষমতা পাবার ঘণ্টা না ফুরোতেই নিজেকে প্রত্যাহার। এটা নিছক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা এক বিস্ফোরক বার্তা। প্রশ্ন একটাই, বিএনপি কি শুরুতেই জুলাইয়ের জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো, নাকি এটি এক হিসাবী রাজনৈতিক চাল? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যখন গণভোটে হ্যাঁ জয়ী হলো তখন রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী পরিষদ গঠনের পথ খুলে যায়। আদেশ স্পষ্ট, নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। কোরাম 60 জন। কিন্তু শপথের দিন সকালে নাটকীয় দৃশ্য, সাদা আর নীল দুটি আলাদা ফর্ম হাতে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ঘোষণা করলেন যে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। তাদের যুক্তি কি? সংবিধানে এই পরিষদের শপথের বিধান নেই, তৃতীয় তফসিলে সংশোধন ছাড়া শপথ সাংবিধানিক হবে না। এই ব্যাখ্যা আইনি? হ্যাঁ, অনেকটা তাই, কিন্তু রাজনৈতিকভাবে বিস্ফোরক। কারণ একই সময়ে জামায়াত এনসিপির 77 জন সদস্য 2 শপথই নিলেন, অর্থাৎ কোরাম পূরণ হয়ে গেছে। চাইলে তারা পরিষদ আহ্বান করে সংবিধান সংশোধনের কাজ শুরু করতে পারেন। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি এখন দ্বৈত সাংবিধানিক পথে হাঁটছে? সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ সরাসরি বলেছেন যে আদেশ অনুযায়ী 60 জন থাকলেই পরিষদ কাজ করতে পারে, তাহলে 77 জন চাইলে নিজেদের মতো সংবিধান বানাতে পারেন। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলছেন, যদি গণভোটের ফলাফলেই জুলাই আদেশ কার্যকর হয়ে যায় তাহলে আলাদা পরিষদের প্রয়োজন কি? এইদিকে গণভোটকে বাতিল করার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে, অর্থাৎ প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ আইন নিজেই নিজের সঙ্গে সংঘাতে। রাজনৈতিক প্রতিক্রিয়া তা ছিল আরো তীব্র। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে লিখলেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ প্রশ্ন তুললেন, 2টি শপথ না নিলে সংসদে গিয়ে লাভ কি? অর্থাৎ বিএনপির এই সিদ্ধান্ত শুধু আইনি বিতর্ক নয়, জোট রাজনীতির ভেতরেও ফাটল ধরিয়েছে। এখন বড় প্রশ্ন, বিএনপি কি ভয় পেয়েছে? হ্যাঁ, পাবারই কথা। তাদের ভয় সংবিধান সংস্কারের মাধ্যমে ক্ষমতার কাঠামো বদলে যেতে পারে। ভয় সংখ্যাগরিষ্ঠ না থাকলে পরিষদের সিদ্ধান্তে তারা নিয়ন্ত্রণ হারাতে পারে। ভয় জুলাই সনদের ব্যাখ্যা অন্যরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। তবে বিএনপির অবস্থানও একেবারে অযৌক্তিক নয়। তারা বলছে, সংবিধানেই যদি পরিষদের বিধান না থাকে তাহলে শপথ কিভাবে? আগে সংসদে আইন আনুন, সংশোধন করুন, তারপর পরিষদ। এটি মূলত একটি সাংবিধানিক প্রক্রিয়ার প্রশ্ন। কিন্তু রাজনীতি প্রক্রিয়ার চেয়ে দ্রুত চলে, কারণ জনগণের প্রত্যাশা ছিল জুলাইয়ের যে গণভোট তার মাধ্যমে বড় সংস্কার আসবে। অনেকেই ভেবেছিলেন ক্ষমতায় এসে বিএনপি দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু করবে, কিন্তু প্রথম দিনেই না। এখন দৃশ্যপট আরো জটিল হয়েছে হাইকোর্টের রিটের কারণে।
গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। যদি আদালত স্থগিতাদেশ দেন তাহলে পুরো প্রক্রিয়া ঝুলে যাবে। এদিকে সাংবিধানিক বাস্তবতা বলছে রাষ্ট্রপতির অধ্যাদেশ সংসদে 30 দিনের মধ্যে অনুমোদন না হলে তা বাতিল হয়ে যায়। তাহলে কি বিএনপি সংসদে জুলাই আদেশ তুলবে, নাকি সংসদীয় পথে নিজস্ব সংস্কার বিল আনবে? মঞ্জিল মোর্শেদের ভাষায় সংসদে বিল এনে সংবিধান সংশোধন করাই সাংবিধানিক পথ, অন্যথা অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এখানেই মূল নাটক। কারণ যদি জামায়াত এনসিপি নিজেদের পরিষদ আহ্বান করে, আলাদা সিদ্ধান্ত নেয়, আর বিএনপি সংসদীয় পথে আলাদা বিল আনে, তাহলে দেশে কার্যত দুই রাজনৈতিক কেন্দ্র তৈরি হবে। এটি কেবল আইনগত প্রশ্ন নয়, এটি ক্ষমতার প্রশ্ন। আর বাংলাদেশের ইতিহাস বলে ক্ষমতার প্রশ্ন কখনো শান্ত থাকে না। এখনো পরিস্থিতি বিস্ফোরিত হয়নি, কিন্তু বারুদের গন্ধ আছে। বিএনপি বলছে তারা সংবিধান মেনেই চলবে। সমালোচকরা বলছেন এটি জুলাইয়ের প্রত্যাশার সঙ্গে বেইমানি। বাস্তবতা হলো এই সিদ্ধান্ত দিয়ে বিএনপি একদিকে আইনি নিরাপত্তা নিয়েছে, অন্যদিকে রাজনৈতিক ঝুঁকি বাড়িয়েছে। কারণ জনমনে প্রশ্ন উঠেছে, জুলাই সনদের প্রতি আস্থা ছিল কি, নাকি ক্ষমতায় এসে কৌশল বদলেছে? অবশেষে দাঁড়িয়ে আছে একটি মৌলিক প্রশ্ন, বাংলাদেশ কি সাংবিধানিক পুনর্গঠনের পথে, নাকি নতুন রাজনৈতিক সংঘাতের দিকে? এই সিদ্ধান্ত হয়তো ইতিহাসে একটি ছোট্ট অনুচ্ছেদ হবে, অথবা এটি হয়ে উঠতে পারে নতুন অধ্যায়ের সূচনা। কারণ রাজনীতিতে কখনো কখনো শপথের শব্দের চেয়েও বেশি শক্তিশালী হয় শপথ না নেয়ার সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তই এখন বাংলাদেশের রাজনীতিকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত, উত্তেজনাপূর্ণ, অজানা ভবিষ্যতের দিকে।